হ্যালো বন্ধুরা, বাংলা সাহিত্যে ধ্বনি সম্পর্কে আজকে বিশেষ আলোচনা করব তোমাদের সাথে। ধ্বনির মধ্যে অনেকগুলো ভাগ রয়েছে, সেই ভাগগুলো নিয়ে আলোচনা করব। খুব সহজ করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং এই ধ্বনি নিয়ে আমার মনে হয় তোমাদের এটা শেষ করার পর আর কোনো প্রশ্ন থাকবে বলে। ধ্বনিতে আমরা দেখতে পাচ্ছি ক, খ, গ, ঘ, ঙ এবং চ, ছ, বর্গীয় ঝ, ইঙ, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, ত, থ, দ, ধ, দন্তান্ন, প, ফ, ব, ভ, ম। এই কটা আমরা বর্ণ দেখতে পাচ্ছি। এই বর্ণগুলোর উচ্চারণ রূপ এবং কোনটাকে কিভাবে উচ্চারণ করা হয় সেইগুলো সম্পর্কে আজকের আমাদের আলোচনা। তোমরা ধ্বনির মধ্যে অঘোষ ধ্বনি এবং ঘোষ ধ্বনি সম্পর্কে শুনেছ। তো অঘোষ কোনটা আর ঘোষ কোনটা সেটা নিয়ে আজকে আমি বলবো এবং পার্টে পার্টে প্রত্যেকটা ধ্বনির মধ্যে যা যা রয়েছে সমস্ত কিছু আলোচনা করব। অঘোষ কথার অর্থ হলো যার গাম্ভীর্য নেই, আর ঘোষ কথার অর্থ হলো যার গাম্ভীর্য। অর্থাৎ ভালো করে দেখো, ক এবং খ আমরা যখন উচ্চারণ করছি আমাদের কিন্তু খুব একটা শ্বাসবায়ুতে চাপ দিতে হচ্ছে না, কিন্তু গ এই উচ্চারণটা যখনই করছি তখন কিন্তু আমাদের শ্বাসবায়ুতে বেশি চাপ পড়ছে। ঘ এই যে শব্দটা, এগুলো উচ্চারণ করতে, এই বর্ণগুলো উচ্চারণ করার ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, বেশি করে শ্বাসবায়ুতে চাপ দিতে হচ্ছে। তো এক্ষেত্রে আমাদের বর্ণের মানে এই যে ক বর্গ, এই যে ক, খ, গ, ঘ, ঙ, চ, এটাকে বলা হচ্ছে ক বর্গ, এবং চ, ছ, বর্গীয় যে ঝ, ইঙ, এটাকে বলা হলো কি চ বর্গ, এবং ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য এটাকে বলবো আমরা কি ট বর্গ। তাহলে এভাবেই আমরা দেখব ত, থ, দ, ধ, দন্তান্ন, এর মধ্যে বর্গ কোনটা পাচ্ছি, এটাকে আমরা ত বর্গ বলবো, ত বর্গ। এবং প, ফ, ব, ভ, ম এটাও প বর্গের মধ্যে পড়ছে। এরকম আমরা বর্গ অনুযায়ী সাজিয়ে নিলাম বিষয়টাকে। এবং এবারে আমরা কি করব, ঘোষ এবং অঘোষ, এই বর্ণের মধ্যে কোনগুলো ঘোষ আর অঘোষ আমরা সেটা আগে জানব। তো ঘোষ মানে কি, যার গাম্ভীর্য আছে, আর অঘোষ কথার অর্থ হলো যার গাম্ভীর্য নেই। তাহলে কি, অঘোষ কথার অর্থ যার গাম্ভীর্য নেই। ঠিক আছে, তো এই ক আর খ উচ্চারণ করতে আমাদের খুব একটা কষ্ট হচ্ছে না। তাহলে ক এবং খ হয়ে গেল অঘোষ। একইভাবে হয়ে গেল এই তিনটে গ, ঘ, ঙ। আমাদের উচ্চারণ করার সময় গলার কাছে দেখো হালকা একটা যেন বেশি চাপ পড়ছে, তার জন্য একটু একটা চাপ লাগছে। এই চাপটাকেই বলছি আমরা কি, ঘোষ, অর্থাৎ গাম্ভীর্য, গলাতে বেশি প্রেশার, এটাকেই আমরা ঘোষ ধ্বনি বলবো। সেই একইভাবেই যে আমরা ছকটা বানিয়েছি, এই ছকটা ভালো করে দেখলেই বুঝতে পারবে। এই ছকের মধ্যে দিয়ে এই যে সরু আমাদের এই যে শুরু হয়েছে, শুরুর ক, খ যেমন অঘোষ হয়েছে, সেরকম এই চ বর্গের শুরুটাও চ এবং ছ, এটাও হয়ে যাবে অঘোষ। এবং বাকি যে তিনটে পড়ে রইল বর্গীয় যে ঝ, ইঙ, এটা হয়ে যাবে ঘোষ। সেম একইভাবে ট বর্গের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি ট এবং ঠ, এইগুলো হয়ে গেল কি অঘোষ। এবং ড, ঢ, মূর্ধন্য হয়ে গেল ঘোষ। ত বর্গের মধ্যেও আমরা সেই একইভাবে দেখতে পারবো, শুরুর মধ্যে ত, থ উচ্চারণ করে দেখো, ত এবং থ খুব সহজে উচ্চারণ করছে। এবং দ, এই যে দ উচ্চারণ করার সময় আমাদের কিন্তু একটু বেশ প্রেশার দিতে হচ্ছে এবং গলা থেকে সাউন্ডটা বেরোচ্ছে। তো সেক্ষেত্রে ড, ধ, দন্তা, ন এইগুলো উচ্চারণ করতে একটু প্রেশার লাগছে। তো সেই কারণে একইভাবে হয়ে যাবে ত এবং থ অঘোষ,
এবং দ ধ দন্তান্ন হয়ে যাবে কি ঘোষ। প ফ হয়ে গেল অঘোষ এবং ব ভ ম হয়ে গেল ঘোষ। এইগুলো হয়ে গেল আমাদের ঘোষ এবং অঘোষ ধ্বনি। এই ঘোষ এবং অঘোষ ধ্বনি আমার মনে হয় না তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়েছে। এবার এর মধ্যে আরেকটা ইন্টারেস্টিং বিষয় তোমাদেরকে বলবো, সেটা হলো এই যে ক যখন আমরা উচ্চারণ করছি, দেখো ক ইংরেজিতে আমরা কি একে সি অথবা কে দিয়ে বুঝাই, কিন্তু যখন ঘ বা গ উচ্চারণ করি, এই গটা যখন আমরা যখন ওটা ইংরেজিতে মেসেজ করার সময় লিখি অথবা যে কোনো ক্ষেত্রে আমরা যখন ওটাকে ইংরেজিতে লেখার চেষ্টা করি, তখন আমরা কি শুধু জি দেব, জি এইচ দিই, গ অথবা ঘয়ের ক্ষেত্রে আমরা জি এইচ ইউজ করে থাকি। ঝয়ের ক্ষেত্রে যেমন ঝ জে এইচ ইউজ করে থাকি। এই যে এইচ ইউজ করছি, এই যে একটা আলাদা করে এইচ আসলো, এগুলো দেখো ঘোষের ক্ষেত্রে আমরা আলাদা করে কিচ্ছু আর দিচ্ছি না, শুধু ইংরেজি শব্দটাকে বসিয়ে আমরা ওকে চিহ্নিত করতে পারবো ওর সাথে, এবারে যা আছে সেই পরের শব্দগুলো বসিয়ে আমরা লিখতে পারবো। কিন্তু এই শব্দটাকে শুধুমাত্র এই শব্দটাকে বোঝানোর জন্য এই দুটো জিনিস ব্যবহার করতে হচ্ছে। এই দুটোর জন্যই এটা হয়ে গেল কি ঘোষ, এটা হয়ে গেল অঘোষ, এটা হয়ে গেল ঘোষ। ঠিক আছে? আর এই ধ্বনি ছকের মধ্যেই রয়ে গেছে আর একটা ঘোষ অঘোষ তো তোমরা শিখলে, এবারে শিখে নাও এই যে উঙ্গ ইঙ্গ মূর্ধন্য দন্তান্ন এবং ম, এই কটাকে কি বলে বলো তো? এগুলোকে বলা হয় নাসিক্য ধ্বনি। এটাকে বলা হয় নাসিক্য ধ্বনি। তাহলে এর মধ্যে তাহলে এই যে উঙ্গ ইঙ্গ মূর্ধন্য দন্তান্ন ম, এ হয়ে গেল অঘোষ এবং নাসিক্য। এদের গাম্ভীর্যও রয়েছে এবং এরা কি নাকে নাকে উচ্চারিতও হয়। তাহলে আমরা এখানে কি পেয়ে গেলাম? ক খ ঘোষ, গ ঘ ক খ হয়ে গেল অঘোষ, আর গ ঘ হয়ে গেল ঘোষ, গ ঘ উঙ্গ ঘোষ। কিন্তু শুধু উঙ্গ আবার আলাদা করে নাসিক্য ধ্বনি। তার কারণ কি নাকে নাকে উচ্চারণের সময় নাক থেকে শ্বাসবায়ু প্রসারিত হয়। যেমন উঙ্গ ইঙ্গ, দেখো নাকের মধ্যে থেকে হাওয়াটা পাস হচ্ছে, এই যে শ্বাসবায়ু পাস হচ্ছে, এর জন্যই আমরা কি নাসিক্য ধ্বনি বলবো। উঙ্গ ইঙ্গ মূর্ধন্য দন্তান্ন এবং ম, এগুলো সব কি আমাদের নাকে নাকে উচ্চারিত হচ্ছে, নাকের সাহায্যে উচ্চারিত হচ্ছে। শ্বাসবায়ুটা কণ্ঠ হয়ে নাক দিয়ে বাইরে চলে আসছে, সেই কারণে হয়ে গেল কি এটাকে নাসিক্য ধ্বনিও বলবো। তাহলে এই গেল আমাদের ঘোষ, অঘোষ এবং নাসিক্য ধ্বনি। তো আমার মনে হয় না এটা তোমাদের বুঝতে অসুবিধা হবে। যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা একটা কমেন্ট করো, আমি আরও ভালো করে বোঝানোর চেষ্টা করব। তাহলে এই নাসিক্য হয়ে গেল কি বর্গের পঞ্চম বর্ণ, বর্গের পঞ্চম বর্ণ। ধ্বনির মধ্যে আমাদের এবারে বাকি রয়েছে অল্পপ্রাণ মহাপ্রাণ। অল্পপ্রাণ মহাপ্রাণ সম্পর্কে একটুখানি জানব। এই অল্পপ্রাণ এবং মহাপ্রাণ বলার আগে বলি, প্রাণ শব্দের অর্থ হলো কিন্তু শ্বাসবায়ু। ঠিক আছে? অল্পপ্রাণ শব্দের অর্থ হলো অল্প শ্বাসবায়ু, মহাপ্রাণ শব্দের অর্থ হলো কি দীর্ঘ শ্বাসবায়ু। তাহলে কি অল্পপ্রাণ হলো অল্প শ্বাসবায়ু, যেটা উচ্চারণ করতে অল্প শ্বাসবায়ু লাগবে, এবং যেটা উচ্চারণ করতে বেশি শ্বাসবায়ু লাগবে বা দীর্ঘ শ্বাসবায়ু লাগবে, যেটা দীর্ঘ অর্থাৎ কি বেশি সময় লাগবে উচ্চারণ করতে, সেটাকে বলবো কি মহাপ্রাণ। ঠিক আছে? আবার আমরা ছকে ফিরে যাই, ছকটা দিয়েই বোঝাতে হবে। আচ্ছা, আমরা এই যে ছকটা সবগুলো বর্ণ উচ্চারণ করার সময় উচ্চারণ করব আগে, তারপরে আমরা
সেটাকে একসাথে অ্যানালাইজ করব যে কোন শব্দটা অল্প, কোনটা দীর্ঘ প্রাণবায়ু রয়েছে। যেমন ক, খ, গ, ঘ, উঙ। এই ক উচ্চারণ করতে দেখো আমাদের অল্প প্রাণবায়ু লাগলো, ঠিক আছে, অল্প শ্বাসবায়ু লাগলো। তাহলে আমরা ধরে নেব এটা কটা হলো কি অল্প প্রাণ। কটা তাহলে কি পেলাম? আমরা প্রথমে পেয়েছিলাম অঘোষ, আবার সেটাকেই কি অঘোষ অর্থাৎ গাম্ভীর্য নেই কয়ের, আবার কি পরে পেলাম কটা উচ্চারণ করতে খুব সহজ। তাহলে এই ক উচ্চারণ করতে যেহেতু খুব সহজ, তাই এখানে কি বলবো, এটাকে অল্প প্রাণবায়ু অর্থাৎ অল্প প্রাণও বলবো আমরা। খ, এই কয়ের পরে খ, ক কে দিয়ে উচ্চারণ করা এবং খ কেইচ। তো খ দেখো একটু গাম্ভীর্য লাগছে, অর্থাৎ এটা খ উচ্চারণ করতে গেলে একটু বেশি শ্বাসবায়ু লাগছে, তাহলে কিন্তু এই খটা অল্প প্রাণ হবে না। ক, খ, গ, এই গ উচ্চারণ করতে দেখো কয়ের মতোই গটা উচ্চারণ করতে একটু সহজ হলো, কিন্তু খ উচ্চারণ করতে একটু কঠিন হলো। এই যে তাহলে ক এবং গ এই দুটোই হয়ে গেল কি অল্প প্রাণ। একইভাবে দেখো চ উচ্চারণ করতে একটু তাড়াতাড়ি হচ্ছে, চ, ছ, এই ছ উচ্চারণ করতে একটু আবার আমাদের বেশি শ্বাসবায়ু লাগছে। বর্গেয় জ, জ, ঝ, ইঙ। তো চ, ছ, জ, ঝ, ইঙ, এই চ উচ্চারণ করতে সহজ হচ্ছে, কিন্তু ছ উচ্চারণ করতে অতটাও সহজ বা কম সময় লাগছে না, কিন্তু বর্গীয় জ উচ্চারণ করতে আবার কম সময় লাগছে। এই যে চারটা করেছি এটা কিন্তু বুঝতে তোমাদের অনেকটা সহজ হবে, এবং কখনো কোনো কম্পিটিটিভ পরীক্ষাতে ওই চারটা যদি করে নাও কখনোই সেই আনসারটা করতে কিন্তু একেবারেই তোমরা নিশ্চিন্ত থাকবে যে তোমরা সঠিক করে এসছো। এই ছকটা করলে কখনো প্রশ্নের উত্তর ছাড়তে হবে না এবং নির্ভুলভাবে তোমরা করে আসতে পারবে। এবং একইভাবে দেখো ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, এই ট উচ্চারণ করতে খুব সহজ হচ্ছে, এটা অল্প প্রাণ, এবং ড অল্প প্রাণ একইভাবে। সেভাবে ত বর্গের মধ্যে আমরা দেখব যে ত, থ, দ, ধ, দন্তানু, ত, ত দেখো খুব সহজে উচ্চারণ হয়ে যাচ্ছে। থ, থ কিন্তু সহজে উচ্চারণ হচ্ছে না। দ, দ, দ কিন্তু সহজে উচ্চারণ হয়ে যাচ্ছে। আবার দেখো এই প বর্গের মধ্যেও প, প সহজে উচ্চারণ হয়ে যাচ্ছে অল্প প্রাণ, এবং ব সহজে উচ্চারণ হয়ে যাচ্ছে, এটাও অল্প প্রাণ। ঠিক আছে, অল্প প্রাণটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা মহাপ্রাণটা শিখে নিই। আমি একটা ডিফারেন্ট কালি ইউজ করি যাতে করে সব কিছু এক না হয়ে যায়। তাহলে আমরা আগেই যখন পড়ছিলাম, পড়ে এগুলো আমরা নির্ণয় করছিলাম, তখনই বুঝতে পেরেছিলাম যে কোনটা কোনটা দীর্ঘ সময় লাগছে উচ্চারণ করতে, আর যেগুলোই দীর্ঘ সময় লাগছে উচ্চারণ করতে সেগুলোই হয়ে গেল কি মহাপ্রাণ। তাহলে খ হয়ে গেল মহাপ্রাণ, ঘ হয়ে গেল মহাপ্রাণ, আর এগুলো উঙ্গা তো এদিকে রয়েছে, এগুলো নাসিক্য, ওটা এই বর্গের মধ্যে আর পড়ছে না, এই অল্প প্রাণ মহাপ্রাণের মধ্যে পড়ছে না। তো একইভাবে আমরা দেখে নিই, ছ হয়ে গেল মহাপ্রাণ, ঝ হয়ে গেল মহাপ্রাণ, ঠ হয়ে গেল মহাপ্রাণ, ড হয়ে গেল ঢ হয়ে গেল মহাপ্রাণ, ত হয়ে গেল মহাপ্রাণ, ধ হয়ে গেল মহাপ্রাণ, এবং ফ হয়ে গেল মহাপ্রাণ, ভ হয়ে গেল মহাপ্রাণ। এই হলো আমাদের ঘোষ, অঘোষ, নাসিক্য ধ্বনি এবং অল্পপ্রাণ, মহাপ্রাণ, এই কটা আমরা শিখলাম। চলো এই বর্গগুলোর আলাদা আর কি নাম রয়েছে, যেমন ক বর্গ, চ বর্গ, ট বর্গ, প বর্গ, এই আলাদা নামগুলো আমরা জেনে নিই। এগুলো এই ধ্বনিতত্ত্বের মধ্যেই পড়ে, ধ্বনির মধ্যেই পড়বে। এই ধ্বনি চ্যাপ্টারটাকে পুরো কমপ্লিট করতে গেলে আমাদের ওই নামগুলোও জানতে হবে। ক বর্গকে বলা হয় কণ্ঠ বর্ণ, কণ্ঠ বর্ণ। একইভাবে চ বর্গকে বলবো আমরা তালব্য বর্ণ, ট বর্গকে বলবো আমরা
মূর্ধন্য বর্ণ, কারণ শেষে আমরা দেখো মূর্ধা ন রয়েছে। মূর্ধান্য বর্ণ। ত বর্গকে বলবো আমরা দন্তবর্ণ। এখানে দন্তান্ন রয়েছে, তাই আমরা এটাকে চিনে নেব দন্তান্ন দিয়ে, যে দন্তবর্ণ। আর বর্ণ, যে বর্গ রয়েছে, এই যে প বর্গ রয়েছে, প বর্গ, তো এটাকে আমরা বলবো কি ওষ্ঠবর্ণ। ওষ্ঠবর্ণ, ওষ্ঠবর্ণ। এই হলো আমাদের বর্ণ। তাহলে আমরা ক বর্গকে বলবো কণ্ঠবর্ণ, চ বর্গকে বলবো তালব্য বর্ণ, ট বর্গকে বলবো মূর্ধন্য বর্ণ, এবং ত বর্গকে বলবো দন্তান্ন বর্ণ, এবং প বর্গকে বলবো ওষ্ঠবর্ণ। এই হলো আমাদের ধ্বনির মধ্যে এতগুলো ভাগ রয়েছে। ধ্বনির মধ্যে আর একটা প্রশ্ন আসে, খুব ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষাতে এসছে, সেটা হলো অযোগবাহ ধ্বনি কাকে বলে বা আশ্রয়ভাগী ধ্বনি কাকে বলে। আমরা জানি এই ক খ ব্যঞ্জন বর্ণের মধ্যে দুটো বর্ণ রয়েছে, অনুস্বর এবং বিসর্গ। এই দুটো ধ্বনিকে বলা হয় অযোগবাহ ধ্বনি বা আশ্রয়ভাগী ধ্বনি। এবারে তোমরা বলো, এই দুটো বর্ণ এরা কি একা একা কোনো রকম ভাবে উচ্চারণ করা যায় বা একা একা কোনোভাবে ব্যবহৃত হয়? একা একা এরা তো কোথাও নিজেরা শুধুমাত্র অনুস্বর বা বিসর্গ এদেরকে ব্যবহার করা হয় না। কখনো কোনো একটা স্বরবর্ণ হোক, ব্যঞ্জন বর্ণ হোক, কোনো একটা স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণের সঙ্গেই এরা কিন্তু উচ্চারিত হয়। অং, বং, চং, অহ, রহ, এই যে অ, দু, সু, এই যে এভাবে বিসর্গ উচ্চারণ করি, এবং আমরা অং, বং, চং, এভাবে আমরা অনুস্বর এবং বিসর্গের ব্যবহার করি। অর্থাৎ অনুস্বর বিসর্গ একা একা কখনোই উচ্চারিত হয় না, ওরা কারোর না কারোর সাথে কোনো স্বরবর্ণ অথবা ব্যঞ্জন বর্ণের সঙ্গে এরা কিন্তু বসে উচ্চারিত হয়। সেই কারণে এদেরকে আমরা কি বলবো? অযোগবাহ ধ্বনি বা আশ্রয়ভাগী ধ্বনি। ঠিক আছে, এই হলো আমাদের ধ্বনির মোট চ্যাপ্টারটা। পুরো ধ্বনির মধ্যে এই কটা বিষয়ই রয়েছে। এক হলো কি অঘোষ ঘোষ কাকে বলে, তারপর অল্পপ্রাণ মহাপ্রাণ কাকে বলে, নাসিক্য ধ্বনি কাকে বলে। নাসিক্য ধ্বনি খুব সহজ, আমাদের বর্গের পঞ্চম বর্ণটাকেই বা পঞ্চম ধ্বনিটাকেই বলবো কি নাসিক্য ধ্বনি। আর তার মধ্যে রয়েছে অযোগবাহ ধ্বনি বা অযোগবাহ ধ্বনি বা আশ্রয়ভাগী ধ্বনি। এই হলো 5টা বিষয়, 5টা পয়েন্ট, যেটাকে খুব গুরুত্বপূর্ণভাবে মনে রাখতে হবে, এবং এর থেকে অজস্র প্রশ্ন আসে। তাই বন্ধুরা সবাই এই বিষয়টাকে একটু ভালো করে স্টাডি করো, একদম 100% এখান থেকে কিচ্ছু মিস হবে না, গ্যারান্টি। ধন্যবাদ। সাহিত্য বন্ধনের সাথে থেকো, আর আগামী দিন আরও অনেক বিষয় নিয়ে এরকম সহজ করে তোমাদের সামনে তুলে ধরবো, যদি তোমাদের ভালোবাসা এবং সহযোগিতা পাই। খুব ভালো থেকো, সাহিত্য বন্ধনের পাশে থেকো।